মানুষের চিড়িয়াখানা নামটা শুনেছেন কখনো? অবাক হবেন না, সত্যি বলছি। এমন এক চিড়িয়াখানা যেখানে খাঁচার ভেতর কোনো বাঘ ভাল্লুক নয়, থাকতো জলজ্যান্ত মানুষ। আর যারা দেখতে আসতো তারাও কিন্তু আমাদের মতোই মানুষ। এটা কিন্তু কোনো হরর সিনেমার গল্প না, আর হাজার বছর আগের কোনো রূপকথাও না। ঘটনাটা আমাদের এই চীনা পৃথিবীরই, আর খুব বেশি দিন আগেরও কথা না। একটু কল্পনা করুন তো, সালটা ১৯০০। প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক বা হামবার্গের মতো ঝকঝকে সব শহরগুলো তখন একদম জমজমাট। একদিকে আইফেল টাওয়ারের নিচে ফরাসিরা নিজেদের আভিজাত্য দেখাচ্ছে, আর ঠিক শহরের অন্য প্রান্তে হাজার হাজার মানুষ টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছে। কিসের জন্যে জানেন? চিড়িয়াখানায় মানুষ দেখার জন্যে। ১৮৭০-এর পর থেকে বিনোদনের এই আজব ধারাটা শুরু হলো। খাঁচার ভেতর আফ্রিকা, ভারত বা ওশেনিয়া থেকে ধরে আনা আদিবাসী মানুষগুলোকে রাখা হতো প্রদর্শনী হিসাবে। দৃশ্যটা একবার ভাবুন, গায়ে কাঁটা দিয়ে উঠবে। কোট টাই পরা ফিটফাট ভদ্রলোকেরা পপকর্ন চিবোতে চিবোতে খাঁচার ভেতরের মানুষগুলোকে দেখছে। দর্শকদের মজা দেওয়ার জন্য ওই বন্দি মানুষগুলোকে দিয়ে জোর করে নাচানো হতো, অদ্ভুত সব কাজ করানো হতো। এমনকি, বিশ্বাস করবেন কিনা জানি না, দর্শকদের একটু এক্সট্রা উত্তেজনা দিতে ওদের কখনো কখনো কাঁচা মাংস খেতেও বাধ্য করা হতো। দর্শক হাসছে, তালি দিচ্ছে, আর খাঁচার ভেতর থেকে অসহায় মানুষগুলো শুধু চেয়ে দেখছে। কিন্তু কেন এমন করতো ওরা? কারণটা আসলে খুব সিম্পল, নিজেদের বড় প্রমাণ করা। তখন ইউরোপ আর আমেরিকার শাসকরা আর তথাকথিত বিজ্ঞানীরা মিলে প্রচার করছিল যে শ্বেতাঙ্গরাই সেরা, আর সেটা প্রমাণ করতেই অন্য দেশের মানুষদের বন্য আর অসভ্য সাজিয়ে খাঁচায় ভরা হতো। সোজা কথায়, এটা ছিল একটা পলিটিক্যাল গেম। দেখো, ওরা কত অসভ্য, আর আমরা কত মহান যে ওদের মানুষ বানাচ্ছি। সভ্যতার এই মুখোশের আড়ালে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে পণ্যের মতো ব্যবহার করা হয়েছে, কিভাবে ওদের পশুর কাতারে নামিয়ে আনা হয়েছে, আজ সেই ধামাচাপা দেওয়া কালো ইতিহাসটাই আমরা জানব। তৈরি তো? এই গল্প কিন্তু আপনার চেনা মানুষের সংজ্ঞাই বদলে দিতে পারে। তবে এই অমানবিক প্রথা কিন্তু হুট করে ১৯০০ সালে শুরু হয়নি। এর বীজ বোনা হয়েছিল আরও অনেক আগে, সেই কলম্বাসের আমলে। ১৪৯০-এর দশকে যখন কলম্বাস নতুন পৃথিবী বা আমেরিকা আবিষ্কার করলেন, তখন তিনি সেখান থেকে শুধু সোনাদানা আনেননি, সাথে করে নিয়ে এসেছিলেন সেখানকার আদিবাসী মানুষদেরও। স্পেনের রাজদরবারে তাদের সাজিয়ে রাখা হতো জীবন্ত ট্রফি হিসাবে। তখন এটা ছিল রাজাদের বিলাসিতা। লোকে এদের বলতো নোবেল স্যাভেজেস বা মহান বন্য। তাদের নিয়ে নাটক লেখা হতো, কবিতা লেখা হতো, কিন্তু দিন শেষে তারা ছিল শুধুই খেলনা পুতুল, যাদের কাজ ছিল শ্বেতাঙ্গদের রোম্যান্টিক কৌতূহল মেটানো। কিন্তু কৌতূহলের এই খেলাটা পৈশাচিক রূপ নিল ১৮১০ সালে, যখন দক্ষিণ আফ্রিকা থেকে সার্ট জি বার্টম্যান নামের এক নারীকে লন্ডনে নিয়ে আসা হলো। ইতিহাসের পাতায় তাকে নাম দেওয়া হলো হটেনটট ভেনাস। কেন জানেন? কারণ তার শরীরের গঠন, বিশেষ করে তার নিতম্বের আকার, ছিল ইউরোপীয়দের কাছে এক অদ্ভুত বিস্ময় আর বিকৃত কামনার বস্তু। লন্ডনের পিকাডিলি সার্কাসে তাকে একটা পশুর মতো খাঁচায় রাখা হতো। দর্শকরা পয়সা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকত, শুধু তাকে দেখার জন্যে নয়, তাকে স্পর্শ করার জন্য, খোঁচা দেওয়ার জন্য। ভাবা যায়, একটা জলজ্যান্ত মানুষকে দিনের পর দিন স্টেজে হাঁটানো হচ্ছে, অপমান করা হচ্ছে, আর তথাকথিত সভ্য সমাজ সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। সবচেয়ে ভয়ের কথা হলো, মৃত্যুর পরেও সার্টজি মুক্তি পাননি। ১৮১৫ সালে প্যারিসে মারা যাওয়ার পর তার ওপর ঝাঁপিয়ে পড়েছিল বিজ্ঞান। বিখ্যাত ফরাসি বিজ্ঞানী জর্জেস কুভিয়ে প্রমাণ করতে চাইলেন যে আফ্রিকানরা আসলে মানুষের চেয়ে ওরাংউটানের বেশি কাছাকাছি। তাই তিনি সার্টজির মৃতদেহ টুকরো টুকরো করলেন। তার মগজ, কঙ্কাল আর লজ্জায় মাথা নিচু হয়ে আসে, তার যৌনাঙ্গ প্রিজারভেটিভ দিয়ে বয়ামে ভরে রাখা হলো। বিশ্বাস করবেন না জানি না, ১৯৭৪ সাল পর্যন্ত প্যারিসের মিউজিয়ামে এই দেহাংশগুলো সাধারণের জন্য সাজানো ছিল। এটাই ছিল সেই যুগের সায়েন্টিফিক রেসিজম বা বৈজ্ঞানিক বর্ণবাদ, যেখানে বিজ্ঞানকে ব্যবহার করা হতো মানুষকে ঘৃণা করার লাইসেন্স হিসাবে। ওদিকে তখন আটলান্টিকের আরেক পারে আমেরিকায় পি.টি. বার্নাম নামের এক ব্যবসায়ী এই অমানবিকতাকে পুরোদস্তুর ব্যবসায় পরিণত করলেন। তিনি শুরু করলেন ফ্রিক শো। শারীরিক প্রতিবন্ধী বা ভিন্ন গঠনের মানুষদের তিনি প্রকৃতির খেয়াল বলে টিকিট কেটে দেখাতে শুরু করলেন। মানুষের অসহায়ত্ব আর ভিন্নতা হয়ে গেল টাকা কামানোর মেশিন।
এইভাবেই রাজদরবার থেকে বিজ্ঞানাগার আর সেখান থেকে সাধারণের বিনোদন তিল তিল করে গড়ে উঠল এক বিশাল অন্ধকার জগৎ, যা বিংশ শতাব্দীতে এসে এক ভয়াবহ ইন্ডাস্ট্রির রূপ নেয়। 1870-এর পর এই খেলাটার ছোটখাটো তাঁবুর নিচে বা রাস্তার মোড়ে আটকে থাকল না। কার্ল হ্যাগেনবেক নামের এক জার্মান পশুপাখি ব্যবসায়ী এটাকে রীতিমতো এক বিশাল গ্লোবাল ইন্ডাস্ট্রিতে রূপ দিলেন। হ্যাগেনবেক ছিলেন ব্যবসার জাদুকর। তিনি বুঝতে পেরেছিলেন মানুষ এখন আর শুধু খাঁচায় বন্দি মানুষ দেখে সন্তুষ্ট নয়, তারা চায় একটা পুরো অভিজ্ঞতা। তাই তিনি শুরু করলেন নৃতাত্ত্বিক প্রদর্শনী। তিনি কৃত্রিমভাবে আস্ত একটা গ্রাম বানিয়ে ফেলতেন, যেখানে আদিবাসীরা তাদের মতো করে সংসার পাতার অভিনয় করত। দর্শক দেখত যেন তারা সত্যিকারের কোনো বন্য গ্রামে ভ্রমণে এসেছে। হ্যাগেনবেকের এই আইডিয়া আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো ইউরোপ জুড়ে। প্যারিসের দিকে একবার তাকান। আইফেল টাওয়ার তখন বিশ্বকে চমকে দিচ্ছে, প্রগতির জয়গান চলছে, আর ঠিক সেই টাওয়ারের ছায়াতেই জার্ডিন ডি অ্যাক্লিমেটেশনে চলছে আর এক তামাশা। সেখানে লাখ লাখ মানুষ ভিড় করছে বন্য মানুষ দেখতে। 1877 থেকে 1912 সালের মধ্যে সেখানে প্রায় 30টি ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর প্রদর্শনী হয়। প্যারিসের সম্ভ্রান্ত পরিবারগুলোর জন্য ছুটির দিনে চিড়িয়াখানায় গিয়ে মানুষ দেখাটা হয়ে দাঁড়ালো এক ধরনের আভিজাত্যের প্রতীক। কি অদ্ভুত বৈপরীত্য, তাই না? ওপরে আধুনিকতার প্রতীক আইফেল টাওয়ার, আর নিচে মধ্যযুগীয় বর্বরতার প্রদর্শনী। তবে নিষ্ঠুরতার সব সীমা ছাড়িয়ে গেল 1897 সালের ব্রাসেলস মেলায়। বেলজিয়ামের রাজা লিওপোল্ড দ্বিতীয়, যিনি কঙ্গোকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করতেন, তিনি সেখান থেকে 267 জন নারী, পুরুষ আর শিশুকে জোর করে ধরে আনলেন। তাদের রাখা হলো ব্রাসেলসের এক কৃত্রিম কঙ্গো গ্রামে। বেলজিয়ামের হাড় কাঁপানো ঠান্ডার সাথে লড়াই করার মতো কোনো গরম কাপড় তাদের ছিল না। দর্শকদের মনোরঞ্জন করতে গিয়ে তারা নিউমোনিয়া আর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলো। চোখের সামনে ধুকে ধুকে মারা গেল 7 জন মানুষ। কিন্তু ট্র্যাজেডি সেখানেই শেষ নয়। তারা খ্রিস্টান ছিল না, তাই স্থানীয় চার্চ তাদের কবরস্থানে দাফন করতে দিতেও অস্বীকার করল। শেষমেশ তাদের আবর্জনার মতো একটা গণকবরে ফেলে দেওয়া হলো। সভ্যতার নামে এর চেয়ে বড় পতন আর কি হতে পারে? আর 1904 সালে আমেরিকার সেন্ট লুইস মেলার ঘটনা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। সেখানে একদিকে চলছিল অলিম্পিক গেমস, আর অন্যদিকে আয়োজন করা হয়েছিল অ্যানথ্রোপোলজি ডেজ বা নৃতাত্ত্বিক দিবস। অলিম্পিকের অ্যাথলিটরা যখন মেডেল জিতছে, তখন আদিবাসীদের বাধ্য করা হচ্ছে অদ্ভুত আর অপমানজনক সব খেলায় অংশ নিতে। উদ্দেশ্য একটাই, প্রমাণ করা যে তারা শ্বেতাঙ্গদের চেয়ে কতটা দুর্বল। ফিলিপিনোদের বাধ্য করা হচ্ছে দর্শকদের সামনে কুকুর খেতে, কারণ আয়োজকরা জানত এতে দর্শকরা মজা পাবে। অলিম্পিকের মশালের নিচেই সেদিন চাপা পড়ে গিয়েছিল হাজারো মানুষের আত্মসম্মান আর কান্না। কিন্তু মানুষের চিড়িয়াখানার ইতিহাসের সবচেয়ে করুণ আর হৃদয়বিদারক অধ্যায়টির নাম ওটা বেঙ্গা। এই নামটা শুনলে আজও সভ্যতার বিবেক কেঁপে ওঠার কথা। ওটা বেঙ্গা ছিলেন কঙ্গোর এমবুটি পিগমি সম্প্রদায়ের মানুষ। ভাগ্য তার সাথে নির্মম খেলা শুরু করেছিল অনেক আগেই। রাজা লিওপোল্ডের বাহিনী তার স্ত্রী আর 2 সন্তানকে হত্যা করে, আর তারপর দাস ব্যবসায়ীরা তাকে বন্দী করে। 1904 সালে স্যামুয়েল ফিলিপস ভার্নার নামের এক আমেরিকান তাকে কিনে নেয়। জানেন তার দাম কত ছিল? মাত্র 1 পাউন্ড লবণ আর 1 থান কাপড়। ভাবুন তো, একজন জলজান্ত মানুষের দাম 1 প্যাকেট লবণের সমান। সেন্ট লুইস মেলায় তাকে প্রথম আনা হলো। দর্শকরা তাকে দেখে হাসত, টিটকারি করত, কারণ তার দাঁতগুলো ছিল সুচালো। তার সম্প্রদায়ের রীতি অনুযায়ী দাঁতগুলো ওভাবেই কাটা ছিল, কিন্তু সভ্য দর্শকদের কাছে সেটা ছিল শুধুই একটা তামাশা। তবে ওটা বেঙ্গার জীবনের সবচেয়ে ভয়াবহ নরক যন্ত্রণা অপেক্ষা করছিল নিউ ইয়র্কের জন্য। 1906 সালে তাকে আনা হলো বিখ্যাত ব্রঙ্কস চিড়িয়াখানায়। চিড়িয়াখানার পরিচালক উইলিয়াম হর্নাডে তাকে রাখলেন প্রাইমেট হাউস বা বানরের খাঁচায়। ভুল শোনেননি, বানরের খাঁচায়। তার সঙ্গী ছিল দোহং নামের এক ওরাংওটান আর একটা তোতা পাখি। খাঁচার বাইরে সাইনবোর্ডে লেখা ছিল তার ওজন, উচ্চতা আর বয়সের বিবরণ, যেন তিনি কোনো মানুষ নন, চিড়িয়াখানার কোনো অদ্ভুত প্রাণী। হাজার হাজার দর্শক ভিড় করত সেই খাঁচার সামনে। তারা তাকে বাদাম ছুঁড়ে মারত, লাঠি দিয়ে খোঁচা দিত, আর পশুর মতো শব্দ করে ডাকত। নিউ ইয়র্ক টাইমসের পত্রিকার শিরোনাম হয়েছিল বুশম্যান শেয়ার্স আ কেজ উইথ ব্রঙ্কস পার্ক এপস। বুশম্যান ব্রঙ্কস পার্কের বানরদের সাথে খাঁচা ভাগ করছে। ওটা বেঙ্গা খাঁচার ভেতর বসে ফ্যাল করে তাকিয়ে থাকতেন। তার চোখে ছিল এক গভীর শূন্যতা। তিনি বুঝতেই পারতেন না কেন তাকে এই অপমান সইতে হচ্ছে। তিনিও তো মানুষ, তারও তো অনুভূতি আছে। শেষ পর্যন্ত কিছু কৃষ্ণাঙ্গ ধর্মযাজকের তীব্র প্রতিবাদের মুখে তাকে মুক্তি দেওয়া হয়। তাকে পাঠানো হয় ভার্জিনিয়ার এক এতিমখানায়। সেখানে তার নাম পাল্টে রাখা হয় অটো বিঙ্গো।
তার সেই সুচালো দাঁতগুলো ক্যাপ পরিয়ে ঢেকে দেওয়া হয় যাতে কেউ তাকে চিনতে না পারে। তিনি ইংরেজি শিখলেন, একটা কারখানায় কাজও নিলেন, কিন্তু তার বুকের ভেতরের কান্না কখনো থামেনি। তার মন পড়েছিল সেই কঙ্গোর জঙ্গলে, তার হারানো ভিটে মাটিতে। তিনি সবসময় স্বপ্ন দেখতেন একদিন বাড়ি ফিরবেন, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় আফ্রিকা ফেরার সব পথ চিরতরে বন্ধ হয়ে যায়। গভীর বিষণ্ণতা আর একাকিত্ব তাকে ধীরে ধীরে গ্রাস করতে থাকে। তিনি বুঝতে পারেন এই সভ্য দুনিয়ায় তার কোনো জায়গা নেই, আর কোনো দিন তিনি নিজের মাটিতে ফিরতে পারবেন না। 1916 সালের 20 মার্চ ওটাবেঙ্গা একটা চুরি করা পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। হয়তো এটাই তার একমাত্র মুক্তির পথ ছিল। খাঁচা থেকে, অপমান থেকে আর এই নির্মম পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য মৃত্যুই ছিল তার শেষ আশ্রয়। এতক্ষণ তো শুধু আফ্রিকার গল্প শুনলেন, কিন্তু জানেন কি, আমাদের এই ভারত উপমহাদেশ আর এশিয়ার মানুষদেরও রেহাই দেওয়া হয়নি। ব্রিটিশরা ভারতকে বলতো তাদের মুকুটের মণি, কিন্তু প্রদর্শনীতে তাদের ব্যবহার করা হতো সস্তা খেলনার মতো। লন্ডন আর প্যারিসে তৈরি হতো ইন্ডিয়ান ভিলেজ। সেখানে বাউল, সাপুড়ে, জাদু করা জিপসিতে ধরে এনে রাখা হতো। আফ্রিকানদের দেখানো হতো বন্য হিসেবে, আর ভারতীয়দের ট্যাগ দেওয়া হতো রহস্যময় আর প্রাচীন হিসেবে। কিন্তু খাঁচা তো খাঁচাই, লেবেল যাই হোক না কেন। শ্রীলঙ্কা থেকে চা শ্রমিকদের এনে সাজিয়ে রাখা হতো যেন তারা কোনো শো পিস। কিন্তু গল্পটা এখানেই শেষ ভাবলে ভুল করবেন। এই মানুষগুলো কেবল মুখ বুজে অত্যাচার সহ্য করেনি, তারা ঘুরেও দাঁড়িয়েছিল। 1904 সালে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেখানে একদল সোমালি আদিবাসীকে এনে রাখা হয়েছিল। হঠাৎ একদিন তাদের তাঁবুতে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু এই সোমালিরা ভেঙে না পড়ে এক অদ্ভুত সাহস দেখালো। সুলতান আলীর নেতৃত্বে তারা সোজা টাউন হলের সামনে গিয়ে ধর্মঘট শুরু করে দিল। ভাবুন একবার, যাদের অসভ্য বলে খাঁচায় রাখা হয়েছে তারাই কিনা আধুনিক ইউরোপে শ্রমিক অধিকার আদায়ের জন্য পিকেটিং করছে। এটা ছিল শোষকদের মুখে এক বিরাট চপিতাঘাত। আর 1931 সালের প্যারিসের ঘটনা তো এক বিশাল প্রতারণা। ফ্রান্সের এক দ্বীপ নিউ ক্যালেডোনিয়া থেকে একদল কানাক আদিবাসীকে প্যারিসে আনা হয়। তাদের বলা হয়েছিল তারা সেখানে ফ্রান্সের প্রতিনিধি বা অ্যাম্বাসেডর হিসেবে যাচ্ছে। কিন্তু প্যারিসে পৌঁছানো মাত্রই তাদের সোজা চিড়িয়াখানায় ঢুকিয়ে দেওয়া হলো। তাদের রাখা হলো কুমিরের গর্তের পাশে, আর দর্শকদের বলা হলো এরা নরখাদক, মানুষ খায়। অথচ তারা ছিল নিরীহ সাধারণ মানুষ। তাদের জোর করে উলঙ্গ করে বন্য সাজার অভিনয় করতে বাধ্য করা হলো। এই দলের মধ্যেই ছিলেন ফ্রান্সের বিখ্যাত বিশ্বকাপজয়ী ফুটবলার ক্রিশ্চিয়ান কারেম্বুর প্রপিতামহ উইলি কারেম্বু। বহু বছর পর ক্রিশ্চিয়ান কারেম্বু তার বইতে লিখেছিলেন, আমার দাদাকে পশুর মতো খাঁচায় রাখা হয়েছিল এবং লোকেরা তাকে বাদাম থুড়ে মারত। ইতিহাসের এই পৃষ্ঠাগুলো প্রমাণ করে যে তারা কেবল অসহায় শিকার ছিল না, সুযোগ পেলেই তারা বুঝিয়ে দিয়েছে যে সভ্যতা কোনো নির্দিষ্ট গায়ের রঙের সম্পত্তি নয়, সেটা মানুষের মনের জোর। সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন? হিটলারের পতন হল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হল, বিশ্বজুড়ে মানবাধিকারের কথা বলা শুরু হল, তবুও এই অমানবিকতা থামেনি। 1958 সাল, খুব বেশি আগের কথা নয়, তাই না? তখন বেলজিয়ামের ব্রাসেলসে বসেছিল এক বিশাল মেলা, এক্সপো 58। পৃথিবী তখন অ্যাটম বা পরমাণুর যুগে প্রবেশ করেছে, বিজ্ঞানের জয় জয়কার। অথচ সেই আধুনিক মেলার এক কোণে আবার তৈরি করা হলো একটা কঙ্গো গ্রাম। সেখানে রাখা হলো 598 জন কঙ্গোলিজ নারী, পুরুষ আর শিশুকে। এদের অনেকেই ছিলেন শিক্ষিত, ভদ্রস্থ মানুষ, যাদের বেলজিয়ানরা বলতো ইভোলু বা উন্নত। কিন্তু মেলায় তাদের জোর করে আদিম পোশাক পরিয়ে রাখা হলো। আর আধুনিক সভ্য দর্শকরা কি করল জানেন? তারা বেড়ার ওপার থেকে এই মানুষগুলোর দিকে কলা আর বাদাম ছুঁড়তে লাগল, ঠিক যেভাবে আমরা চিড়িয়াখানায় বানরকে খাবার দিই। ভাবুন একবার, 1958 সালেও তথাকথিত সভ্য মানুষরা কালো চামড়ার মানুষকে মানুষ বলে গণ্য করতে শেখেনি। তবে এবার আর তারা মুখ বুজে থাকেনি। এই অপমানে কঙ্গোলিজদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা বিদ্রোহ করে, মেলা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। এই ঘটনা যখন আন্তর্জাতিক মিডিয়ায় ছড়ালো, তখন বেলজিয়াম সরকার লজ্জায় পড়ে। বাধ্য হয়ে তারা এই মানুষের চিড়িয়াখানা বন্ধ করে দেয়। আর তার ঠিক 2 বছর পরেই কঙ্গো স্বাধীন হল। আজকের এই গল্পটা হয়তো শেষ, কিন্তু প্রশ্নগুলো কি শেষ হয়েছে? ওটাবেঙ্গার সেই করুণ চাহনি, সার্জি বাটম্যানের টুকরো করা শরীর, কিংবা ব্রাসেলসে ছুঁড়ে মারা সেই কলা আর বাদাম, এগুলো কি কেবল ইতিহাসের পাতা, নাকি এগুলো আমাদের সভ্যতার গালে এক একটা চপেটাঘাত? আমরা নিজেদের অনেক সভ্য দাবি করি, মঙ্গলে বসতি করার স্বপ্ন দেখি, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেদের প্রশ্ন করুন তো,
আমাদের মনের ভেতর থেকে সেই চিড়িয়াখানার মানসিকতাটা কি পুরোপুরি মুছে গেছে, নাকি আজও আমরা গায়ের রং, ধর্ম বা জাতির দোহাই দিয়ে মানুষকে অপর ভাবি? মানুষকে ঘৃণা করার জন্য আজও কি আমরা নতুন নতুন খাঁচা বানাই না? ওটা ব্যাঙ্গারা মরে গিয়ে বেঁচে গেছেন, কিন্তু আমরা যারা বেঁচে আছি, আমরা কি আসলেই মানুষ হতে পেরেছি? উত্তরটা আপনাদের বিবেকের কাছেই তোলা থাকলো।